আমি ভূমিকা ছাড়াই বলি, সেটা হচ্ছে যে আমাদের ভাইরাতেও অনেক কথাই বলে ফেলেছেন, সময় যেহেতু কম, আজান হয়ে গেছে। আমি কিছু দিক নির্দেশনামূলক আমাদের করণীয়টা কি, আমি সেই বিষয়ের উপর একটু কথা বলবো, যেহেতু সময় কম। আমি আপনারা জানেন যে দীর্ঘদিন কিন্তু জামাত ইসলামের সাথে বিএনপি কিন্তু একটা জোট ছিল, তাই না? সেই জোটগতভাবে কিন্তু আমরা আন্দোলন করেছি এবং মামলা খেয়েছি, তারপর ঘর ছাড়া হয়েছি, এবং দীর্ঘদিন কিন্তু আমরা কেস পার্টনার হিসেবে কিন্তু আমরা কোর্টে কিন্তু হাজিরা দিছি। আমরা কোর্টে হাজিরা দিছি, আবার যদি হাইকোর্টে আবার একসাথে জামিন করতে গেছি। বলা যায় 5 তারিখের আগ পর্যন্ত আমরা কোর্টের বারান্দায় কিন্তু বাদাম কিন্তু একসাথে খাওয়া খেয়ে করেছি না বলেন? তাদেরকে কোন সময় কিন্তু আমরা প্রতিপক্ষ মনে করি নাই। আমরা কিন্তু জোটের আমাদের একসাথে, আমরা যেহেতু জুলুমের শিকার, আর বাংলাদেশে দেখেন সব থেকে জুলুমের শিকার এবং ক্ষতিগ্রস্ত কিন্তু জামাত ইসলামী হয়েছে। আমাদের শীর্ষ নেতাদের মধ্যে তারা 11 জনকে যারা ফাঁসি দিয়ে এবং জেলখানার মধ্যে রেখে নির্মমভাবে তারা হত্যা করেছে। যদিও বিএনপির একজন সালাউদ্দিন কাদের চৌধুরীকে তাকে মানবতা বিরোধীর জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে এই যে তাদের সাথে কিন্তু আমাদের কোনো বিরোধ ছিল না। 5 তারিখের পরে এসে আমরা লক্ষ্য করলাম যে তারা অনেকটাই বলা যায় যে তারা যেটা করতে চায়, যেভাবে তারা করতে চায়, জনগণের যে 16 বছর যারা একটা ফ্যাসিস্ট সরকার যা করেছে, আর ওনারাও কিন্তু সেই দৃষ্টিভঙ্গির সামনে আগাতে লাগলো। আমরা কিন্তু সে বাধা সৃষ্টি করতে লাগলাম, আমরা নিষেধ করলাম বা সেটাকে আমরা প্রতিবন্ধক, যে মানুষ, সাধারণ মানুষ যাতে এর থেকে মুক্তি পায়। কারণ মানুষ কিন্তু আজকে রাজপথে একটা বিপ্লব ঘটাইছে। যদিও ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছিল, কিন্তু সাধারণ মানুষের সম্পৃক্ততা না হলে কিন্তু একটা দেশে বিপ্লব আসে না। আমরা কিন্তু ভাবতে পারি না যে একটা বিপ্লব, যে আমরা 5ই আগস্টে যে বিপ্লবটা দেখলাম, যে এইটাই কিন্তু বলা হয় যে এটা বিপ্লব। মানে জনগণ যখন কাতারে নেমে আসে, ছোট ছোট বাচ্চা, মহিলারা পর্যন্ত তাদের কোলে কি কাকে করে নিয়ে তারা কিন্তু রাজপথে চলে আসছিল। এই সময় এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং এই সরকারের বিদায় না দেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না, এই ধরনের কিন্তু অঙ্গীকার নিয়ে, শপথ নিয়ে কিন্তু রাজপথে তারা আসে। এবং সেখানে তারা মরণ পণ করেই কিন্তু তারা বাচ্চা কাছে নেই, মানে তারা দুইটা সন্তান নিয়েই কিন্তু তারা কিন্তু রাজপথে চলে আসে। ঠিক এইভাবে কিন্তু এটা অভূতপূর্ব যে বাংলাদেশের নজিরবিহীন একটা ইতিহাস কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা মনে করছিলাম হয়তো যেটা হয়েছে, অতীতের যে রেকর্ড হচ্ছে সেই রেকর্ড অনুযায়ী কিন্তু বাংলাদেশে হয়তো এই ধরনের পরিবেশ হবে না। বিশেষ করে আমরা জানি যে 13 সালে আমাদের এই গ্রামে একটা ঘটনা ঘটছিল অনাকাঙ্ক্ষিত ভাবে। তখন আমরা পাড়ায় বেড়াতাম, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা থেকে বেড়াতাম। জীবনের যে আমাদের যে ঝুঁকি ছিল, যে নিরাপদ কিভাবে থাকা, নিরাপদ আছে আমরা থাকার চেষ্টা করতাম। মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আমরা থেকেছি। আমি কিন্তু যখন কোর্টে হাজিরা দিয়ে যেতাম সবসময় বলতাম আমাদের বিএনপির ভাইদের, দেখেন এই ঘটনা তো অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে গেছিল, তা আমাদের গ্রামে অন্তপক্ষে যেন আর দ্বিতীয় কোনো ঘটনা না ঘটে, আমরা সম্মিলিতভাবে সেটা কিন্তু আমরা চেষ্টা করব। ওনারা আমার সাথে একমত হতেন যে ঠিক আছে, আমরা এই ধরনের কোনো পরিবেশ যাতে না হয় আমরা চেষ্টা করব। পরবর্তীতে দেখা যায় যারা আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে তাদের সাথেও আমাদের একটা সম্পর্ক হয়ে গেল। তারা আমাদের কেসের কিন্তু আমাদের সাক্ষীগুলো আমাদের পক্ষে দেওয়া শুরু করলো। উদ্যোগ করে তারা বলা শুরু করলো যে ভাই ঠিক আছে, আমি সাক্ষী দিয়ে যাবো, আপনারা চলেন কবে যেতে হবে। শেষ পর্যন্ত কিন্তু 5 তারিখের আগেও কিন্তু যে কেসগুলো ছিল তারা কিন্তু জানে না যে সেখানে চলে যাবে, তারপরে কিন্তু আমাদের পক্ষে তারা সাক্ষী দিয়েছে। তাদের সাথে কিন্তু আমাদের আন্তরিকতা তৈরি হয়ে গেল। আমরা এক জায়গায় বসবাস উঠা বসা করতাম, যেহেতু আমরা এলাকায় বসবাস করি। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারা জানেন, সেটা হচ্ছে এই যে আমাদের এই জয়পুর স্কুল মাধ্যমিক বিদ্যালয়ে একটা কমিটি, এই কমিটি গঠনকে কেন্দ্র করে এই কমিটিটা মূলত 3 জনের নাম দিতে হয়। তার 1 নম্বরে যার নাম দেওয়া হয়েছে এ আছে ইকবাল গ্রুপের, আর 2 নম্বরে দেওয়া হয়েছে আমাদের, আর 3 নম্বরে দেওয়া হয়েছে মুসা গ্রুপের। এখন আমাদের কিন্তু সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হচ্ছে যে আমরা চেষ্টা করব যে এই কমিটিতে আমাদের প্রার্থী কিভাবে বের করা যায়। আমরা কিন্তু সেইভাবে একটা চেষ্টা করতেছিলাম। সেই চেষ্টা করতে গিয়ে দেখা গেল যে হঠাৎ করে একটা পর্যায়ে যে আমাদের ওইখানে আঞ্চলিক যারা স্কুলের আশেপাশে যারা আছে লোকজন, তারা চিন্তা করলো এই যে আসলে এখানে আমরা স্থানীয়ভাবে বসবাস করি, কিন্তু এখানে 2 নম্বর এবং 3 নম্বর যে প্রার্থীগুলো তার বাড়ি আছে আশেপাশে, কিন্তু 1 নম্বর প্রার্থীর বাড়িটা একটু দূরে। সে আমাদের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই, এলাকার সাথে উঠা বসা নাই, চলাফেরা নাই। সেই হিসেবে স্থানীয় লোকজন সিদ্ধান্ত নিলে যে আমরা এই বিষয়টা একটু হেডমাস্টার যে বলি, যে হেডমাস্টার এই বিষয়টা 2 এবং 3-এর মধ্যে যে কোনো একজনকে তারা দেই করে দেই। সেইভাবে তারা হেডমাস্টারের কাছে যায় এবং হেডমাস্টারের কাছে বলার পরে বলে যে ঠিক আছে, আমি এটা তো আসলে নাম আমাকে দিতে হয়েছে, আমি প্রেসারে আমাকে দেওয়া হয়েছে, সেই প্রেসারের কারণে আমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে সিরিয়াল করতে হয়েছে। তা ঠিক আছে, আপনারা বললেন, আমরা চেষ্টা করব। উনি কিন্তু আশ্বস্ত করলেন
এরপরে যে পরবর্তী দেখা গেল যে 1 নম্বরে যিনি ছিলেন সে চিঠি পেয়ে গেল, বোর্ডের থেকে চিঠি পেয়েছে, সভাপতি হয়ে গেছে। তারা যেভাবে ওখানে এক জায়গায় বসে পড়ে আনন্দ উল্লাস করেছে এবং সিদ্ধান্ত নেছে যে তারা মারপিট করবে, যারা স্কুলে হেডমাস্টারের কাছে গেছিল সাক্ষাতের জন্য তাদেরকে মারপিট করবে। এইভাবে দেখা যাচ্ছে যে সেখান থেকে যারা ওই স্কুলে যারা গেছিল তার মধ্যে 1 আর 2 জন আবার রাস্তাতে হাঁটিয়ে আসতেছিল। এরা সেখানে তারাকে দাঁড়ার জন্য মারার জন্য চেষ্টা করে এবং সে মারতে যেয়ে তারা দৌড় মারে। দৌড় দিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেখানে একটা পর্যায়ে দেখা যায় যে মুসাগুরির একটা ছেলে, সে যখন দৌড়ায়, যখন তার পাশে আছে বাড়ি, সে যখন দৌড়ে যখন পার হয়ে যায় তখন ওই সময় তার গেটের মুখে যে তার আব্বারে পায়, তার আব্বারে মারে, আব্বা জামাত ইসলাম করে। তাকে এমন ভাবে মারা হয়েছে, এমন ভাবে পিটানো হয়েছে, রড দিয়ে মাথায় বাড়ি দেওয়া হয়েছে, সে তার এই মাথার হাড় ভেঙে গেছে, তার একটা কলার বোন ভেঙে গেছে, তার এই নাকের বাঁশি ভেঙে গেছে। এখনো রক্তাক্ত অবস্থায় তাকে যখন মনিরাম হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে তাকে রেফার করে কিন্তু সদর হাসপাতালে পাঠায়। সদর হাসপাতালে আজকে সকাল পর্যন্ত যে তার অবস্থা অত্যন্ত খারাপ, আশঙ্কাজনক। তার রক্ত বন্ধ করতে পারেনি ডাক্তার, তার নাকের ভিতরে গজ পড়া রয়েছে, সে নিঃশ্বাস নিতে পারতেছে না, মুখ টুক ফুলে যাচ্ছে, আর সে কিন্তু গায়ে তার অঞ্জলা শুরু হয়ে গেছে এবং সে ছটফট করতেছে। বারবার সেখান থেকে ফোন আসতেছে যে এরকম তার অবস্থা খারাপের দিকে যাচ্ছে, এখন কি করা যায় আপনারা দেখেন। সবাই তাকে ঢাকায় নিয়ে যেতে হবে, সে রাতের মধ্যে হোক বা যে কোনো সময় ঢাকায় নিয়ে যেতে হবে, অবস্থা অত্যন্ত খারাপ। আমার কথা হচ্ছে যে এইরকম একটা খারাপ অবস্থায় যেখানে গেল, সেই অবস্থার মধ্যে তারা জামাত ইসলামের উপরে অত্যন্ত আজে বাজে কথাবার্তা বলতেছে। আমাদের যারা দীর্ঘদিন আমাদের জোটের ভাইরা ছিলেন, এবং এত বাজে মন্তব্য করতেছে যেগুলো মুখে ভাষায় কিন্তু প্রকাশ করা যাবে না। আমার কথা হচ্ছে যে আমরা দীর্ঘদিন একসাথে রাজপথে ছিলাম, আন্দোলন করেছি। আমার কথা হচ্ছে যদি ভুল হয়ে থাকে একদম বসে নিরসন করা যেত, কিন্তু ওনারা সেটা না করে এই বাজারে, বিভিন্ন বাজারে আমাদের বিরুদ্ধে কিন্তু আজে বাজে কথাবার্তা, যে কথাগুলো অত্যন্ত মর্মান্তিক, মানুষ হিসাবে এই কথাগুলো শুনে তার কিন্তু শরীর স্থির রাখতে পারে না। আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, আমরা বলেছি ঠিক আছে, আমরা তাদের কোনো রকম এর প্রতিবাদ করতে যাব না। তবে আমাদের ভাইরা একটা কথা বলেছে, আমি সেই কথাটা বলবো যে আমরা যেহেতু নৈতিক আন্দোলনের সাথে আছি, আমরা তাদের সাথে কোনো সময় গ্যাঞ্জামের দিকে যাব না এবং তাদের সাথে মারামারি বা হানাহানিতে আমরা লিপ্ত হব না। তারা চেষ্টা করতেছে যে আমাদের সাথে একটা গ্যাঞ্জাম বাঁধে, একটা হট্টগোল করে গ্রামে আবার সেই 13 সালের মতো আবার একটা পরিবেশ সৃষ্টি করতে চায়। আমরা চেষ্টা করতেছি যে এই পরিবেশটাতে সৃষ্টি করতে না পারে। তবে আমরা আজকে তাদেরকে এই মেসেজটা দিতে চাই যে আমরা ধৈর্য ধরতেছি বলে কিন্তু আমাদেরকে দুর্বল ভাববেন না, যে আমরা যে কিছু করতে পারবো না বা আমাদের লোকজন রক্ত মাংসের শরীর। আমরা ধৈর্যের পরিচয় দেবো, শেষ পর্যন্ত পরিচয় দিয়ে যাব, কিন্তু পিঠে যখন দেয়াল ঠেকে যাবে তখন কিন্তু সামনে আগের রাস্তা থাকবে না। এই জন্য ওনাদেরকে বলতে চাই যে আপনারা আমাদের ভাই, আর আমরাও আপনাদের ভাই। আমরা এলাকায় বসবাস করেছি, একসাথে কেস পার্টনার ছিলাম, একসাথে কিন্তু আমরা হাজিরাও দিয়েছি। সেই হিসেবে আমরা কিন্তু আপনাদের প্রতিপক্ষ মনে করি না। হয়তো রাজনৈতিক প্রতিযোগী হতে পারে, রাজনৈতিক হিসেবে প্রতিদ্বন্দ্বী হতে পারেন, কিন্তু আমরা প্রতিপক্ষ মনে করি না। কিন্তু ওনারা আমাদেরকে যেভাবে প্রতিপক্ষ মনে করতেছে, আমরা একটা কথা বলবো যে আমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দেবো, তাদের সাথে মারামারিতে আমরা যাবো না, হানাহানিতে আমরা যাবো না। কিন্তু যদি আমাদের কোনো কর্মীর গায়ে যদি হাত দেই, তাহলে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এটা কিন্তু তাদেরকে বলে দিচ্ছি যে আমাদের কোনো কর্মীর গায়ে, দ্বিতীয় কোনো কর্মীর গায়ে যেন আর হাত তোলা এই দুঃসাহস যেন আর না দেখায়। এইটা কিন্তু আমরা তাদেরকে মেসেজ দিতে চাই। যদি এরপরে যদি তারা এটা না শোনে, তাহলে কি করতে হবে আমরা বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সম্মানিত ভাইরা আমার, আমি এই কথা বলতে চাই যে আমরা যে যেখানে থাকি না কেন, আমরা সবসময় ধৈর্য পরিচয় দেবো, তাদের সাথে যেন গ্যাঞ্জাম এড়ানোর আমরা চেষ্টা করব। এইটা সবসময় মাথায় রাখবো যে আমরা গ্যাঞ্জাম করবো না, কারোর সাথে মারামারিতে যাব না, কারোর সাথে তারা। এবং এই গ্রামে যে চাঁদাবাজি হয়, আমি এটাও বলে যাচ্ছি যে আপনারা দয়া করে চাঁদাবাজি করবেন না। কারণ মানুষ 16 বছর কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে, আর 16 বছর এখন এসে তারা নিষ্কৃতি পেতে চায়, রাতে ঘুমাতে চায়। এই চাঁদাবাজি আপনারা করবেন না। এই চাঁদাবাজি যদি করেন, তাহলে সেটাও বলে দিচ্ছি যে এই লোকজন যারা সাধারণ মানুষ, নিষ্পেষিত মানুষকে সাথে নিয়ে কিন্তু আমরা এর প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ।